আছে আমরা নিউক্লিয়ার এর ফ্লোর 3 পাইপের আলাপ করলাম। অনেক মাত্র তোমরা দুইজন আসছো, আমরা তবে শুরু করি। নিউক্লিয়ার মেডিসিনে আমরা জাস্ট আমি রিভিউ করছি কিছুটা, এমনি আসলো সবাই যে প্রথম দিকে আমরা নিউক্লিয়ার মেডিসিন পড়িয়েছি, তারপরে নিউক্লিয়ার মেডিসিনের যে সমস্ত ইকুইপমেন্ট কি, ট্রেসার, কি ধরনের আইসোটোপ, তারপরে কি কি ইকুইপমেন্ট, গামা ক্যামেরা, স্প্যাক্ট, প্যাট, এগুলো আলাপ করেছি। তারপরে আমরা কিছু আলাপ করেছি রেডিয়েশন থেরাপি, যেটা তোমরা পরীক্ষা মিড টার্ম দিলা। এটা ইন্টারেস্টিং সাবজেক্ট, অনেক করা যায়। তারপর একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে ওভারঅল। তোমরা আইএমআরটি, আইজিআরটি, তার এসআরএস সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছ। তারপরে আমরা আলাপ করেছি রেডিও নিউক্লিয়ার জেনারেটর, ওখানে কিছু প্রবলেম করিয়েছি। নর্মালি রেডিও আইসোটোপ যে নিউক্লিয়ার মেডিসিনগুলো ব্যবহার করা হয়, সেগুলো সাধারণত রিঅ্যাক্টরে দেওয়া কিছু আইসোটোপ তৈরি করা হয়, বাকি কিছু সাইক্লোট্রন দিয়ে করা হয়। তা আমরা রিঅ্যাক্টর বেসড আইসোটোপ, স্পেশালি টেকনিশিয়ান জেনারেটর নিয়ে আমরা কথা বলেছি, আর সাইক্লোট্রন বেসড আইসোটোপের সম্বন্ধেও কথা বলেছি, তার প্রপার্টিসগুলো ডিল করছি। ডায়াগনস্টিক পারপাসে কি ধরনের আইসোটোপ ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপরে রেডিয়েশন থেরাপি কি, আইসোটোপ তার আইডিয়াল প্রপার্টিসগুলো কি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার সবাই আসতেছে স্যার। শব্দ শোনা যাচ্ছে? জি স্যার। যাক, আমরা শুরু করছি, আমি জাস্ট কথা বলছি। তাহলে আমরা রেডিও আইসোটোপ জেনারেটর নিয়ে কথা বলেছি। এরপরে কি শোনা যাচ্ছে নাকি? স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার আমাকে আচ্ছা একটু রেকর্ডিং এর পারমিশনটা দেন। আচ্ছা, আমি আচ্ছা না করো রেকর্ড। এখানে আমার এখানে একটু ডিস্টার্ব করছে কেন? তুমি নাফিস ফুয়াদ, জি স্যার। পড়াশোনা কম করো না? জি স্যার। হুম, স্যার খুব কেন বেশি কেন? এনার্জি নাই আগের মতো। হ্যাঁ, এনার্জি নাই? না না, তোমাকে আমিও রেকর্ড করছি, তোমাকে রেকর্ড পারমিশন দিলাম, ঠিক আছে, ওকে। তো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশে বর্তমানে প্রায় 21-22টা, রাফলি একজাক্টলি লেটেস্ট ফিগার জানি না, এরকমই নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে। সবগুলোই ম্যাক্সিমাম অ্যাটমিক এনার্জি কমিশনের আন্ডারে, বাট প্রাইভেট সেক্টরে 2-3টা আছে, সিএমএস এ আছে। তো সেখানে এই টেকনোলজিগুলো ইউজ করা হয়, গামা ক্যামেরা, প্যাট, স্পেক্ট, হয়তো আবার নতুন মডালিটিও আসতে পারে, এগুলো নিয়ে কথা বলেছি। এরপরে আমরা লাস্টের দিক দিয়ে গিয়ে এখানে 2 ধরনের ডিভাইস নিয়ে আমরা কথা বলেছি, ডিসকাস অ্যাবাউট ইমেজিং মডালিটিস অ্যান্ড নন ইমেজিং মডালিটিস বা ইকুইপমেন্ট। ইমেজিং মানে যে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি, সেগুলো ইমেজিং, জাস্ট লাইক গামা ক্যামেরা, স্প্যাক, প্যাট। সিম্পল ওয়ে আমরা এগুলো ডেসক্রাইব করেছি। আর যারা ইন্টারেস্টেড বা এই ফিল্ডে যে কখনো ভবিষ্যতে সুইচ ওভার করো, তাহলে এগুলো
জানতে পারবা ইন ডিটেলস, কারণ আমরা ডিটেলসে যাওয়ার স্কোপ কম ছিল। তবে আমরা মোটামুটি সিলেবাস আমার পার্টে যা আছে বরঞ্চ বেশি কভার করেছি, টু গিভ ইউ ফ্লেভার বা আইডিয়া what is nuclear medicine, what is radiation therapy, what is brachytherapy। কারণ এগুলো আমাদের দেশে রেডিয়েশন থেরাপি, ব্রাকিথেরাপি আলাদা ডিপার্টমেন্টে কাজ করছে, আর নিউক্লিয়ার মেডিসিন আলাদা ডিপার্টমেন্ট। বাট বাইরে যদি তুমি জাপান যাও, সিঙ্গাপুর যাও, অথবা ইউএসএ যাও বা কানাডা যাও, এটা একই ডিপার্টমেন্টে এই সবগুলো ফ্যাসিলিটি থাকে। তো সেখানে মেডিকেল ফিজিসিস্ট বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়াররা ডাইরেক্টলি ইনভলভ হয় ফর কোয়ালিটি কন্ট্রোল বা সফটওয়্যার বেসড রিলেটেড অ্যাক্টিভিটিস কাজ করে। সেটা তোমার ইন্টারনেটে ঘাটলেও পাবা। আবার অনেকগুলো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে, বিদেশে অনেক ডিপার্টমেন্টে আছে। ওরা মেইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ফোকাস করে, তারপরে সেকেন্ডারি অপশন হিসাবে মেডিকেল টেকনোলজি বা হেলথ ফিজিক্স এইসবেও সেখানে এগুলো পড়ায়। তাই এই টেকনোলজিতে অ্যাডভান্টেজ হলো তুমি ডাইরেক্টলি ইনভলভ পেশেন্ট ট্রিটমেন্ট ডায়াগনোসিস পারপাসে তুমি ডিল করতে পারো। সেখানে আমরা রেডিয়েশন থেরাপি, যে তোমরা গত মিড টার্ম দিলা, সেখানে আমরা বেসিক লিনিয়ার এক্সট্রাক্টর ওয়াইডলি ইউজ হয়। আগে ডিপ থেরাপি, সফট এক্স ইউজ করা হতো, কোবল 60 ইউজ করা হয়। আইডিয়া দিছি, বেসিক ডিটেলস যায় নাই। তো আমরা লিনিয়ার এক্সট্রাক্টর যেহেতু বাংলাদেশে অনেকগুলো আছে বর্তমানে, সেগুলোর উপর কনস্ট্রাকশন, হাউ ক্যান ইউজ, বা কিভাবে আইজিআরটি বা আইএমআরটি সংক্ষিপ্ত আকারে কাজ করে, সেটার উপর একটা ধারণা দিয়েছে। এরপরে একটা ব্রাকিথেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা মেয়েরা আছো, তারা ব্রাকিথেরাপি অনেক ডিপার্টমেন্টে মেয়েদের এগুলো গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে ডিল করে। সেখানে এই ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাওয়ার স্কোপ আছে, কেউ যদি এই ফিল্ডে সুইচ ওভার করে। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মহিলাদের গাইনোকোলজিক্যাল, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, সেক্ষেত্রে মেয়েদের ফিজিসিস্ট অনেক জায়গায় আছে, তারা কাজ করছে। এটা ভালো একটা স্কোপ মেয়েদের জন্য আছে। এরপরে আমরা লাস্টে গিয়ে ডিল করছিলাম নন ইমেজিং ডিভাইস, সেটা মেজর পার্টটাই অ্যাটমিক এনার্জি কমিশনের আন্ডারে আছে। ওইগুলো বাকি ওই যে থাইরয়েড আপটেক, তারপর রিয়া, রেডিওমিনিসেসে, আয়োডিন 125, এগুলো আবার প্রাইভেট অন্য, যেমন বিশেষ করে সিএমএসে নাই অথবা ইউনাইটেডে নাই, কারণ ওইটা একটু লিটল বিট এক্সপেন্সিভ এবং কমপ্লিকেটেড, লট অফ ইকুইপমেন্ট লাগে, যেগুলো হয়তো ওইভাবে হয়তো পেশেন্ট ওরা শুধু গামা ক্যামেরা অথবা প্যাট অথবা স্পেক্ট ইউজ করছে। বাট আদার্স নন ইমেজিং মডালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো, কারণ এগুলো দিয়ে তোমার থাইরয়েড ক্যান্সার, আপটেক স্টাডি, বিশেষ করে আমাদের দেশের নর্থ বেঙ্গল দিকে গয়েটার মানে কি গ্যাগ বলে আর কি, গলাগন্ড যেটাকে বলা হয়, নাম শুনছ, বেশি পরিমাণ রোগী আছে, সেগুলোর অ্যানালাইসিস করার জন্য নন ইমেজিং ডিভাইস অথবা রিয়া, ওই যে তোমাকে বলছিলাম ওয়েল টাইপ আয়োনাইজেশন চেম্বার বা সোডিয়াম আয়োডাইড বেস কাউন্টার, থাইরয়েড আপটেক, এগুলো ইউজ করা হয় প্রচুর পরিমাণে। আমার বাংলাদেশ অ্যাটমিক কমিশনের আন্ডারে প্রত্যেকটা নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে এই নন ইমেজিং ডিভাইসগুলো আছে। বাট এগুলো প্রাইভেট, বিশেষ করে যেমন ওই যে ইউনাইটেড অথবা সিএমএস এ নাই, কারণ এটা এইভাবে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হয় নাই বা করে না। বাট অ্যাটমিক এনার্জি কমিশনের প্রতিটা, অলমোস্ট প্রতিটা সেন্টারে এই ধরনের ইকুইপমেন্ট বা অ্যাক্টিভিটিস এবং প্রচুর পরিমাণ পেশেন্ট পাওয়া যায়। তো এই ওভারঅল মেডিকেল ফিল্ডে যে রেডিয়েশন ব্যাপারটা করা হয়, আরেকটা সাইডে তো স্টাডি এক্সেনিয়া ডিল করেছে অমি, সেখানে তোমার সিটি বা ওগুলো সব বলেছে, আমি জাস্ট এই সাইডটা ডিসকাস করেছি। তো এর উপরে মোটামুটি যে লেকচারগুলো দিয়েছে আমরা তোমাদের সিলেবাসে যা আছে কভার করে দিয়েছি। তো এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন বা কোয়ারিজ কিছু আছে? যদিও তোমরা আজকে মাত্র
9 জন পার্টিসিপেন্ট আসছো, এরপর আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা বলবো কিছুটা, কারণ সবাই এখন বোধহয় আজকে সবার মিড টার্ম শেষ, রেস্ট নিচ্ছে, আজকে রিভিউ ক্লাসে অনেকেই ইম্পর্টেন্ট মনে করছে না, বাট এটা ওকে, এটা জাস্ট রিভিউ করছি, এখানে কোনো নতুন টপিকস বা কোয়ারি কেউ কিছু জানা আগ্রহ আছে? কি নাফিস ফুয়াদ? না স্যার, আমার আসলে এই দিকে আগ্রহ খুব বেশি নাই। তোমার আগ্রহ কোন দিকে? স্যার আমার আগ্রহ স্যার রিঅ্যাক্টর ফিজিক্সের ওই দিকে। হ্যাঁ, রিঅ্যাক্টর ফিজিক্সের। আচ্ছা, ওকে। আর কার আগ্রহ আছে? ফারজানা বিনতে, সাদাত, অনিক। স্যার। কি কোনো কোয়ারিজ আছে? কোনো বোঝার আগ্রহ, প্রশ্নের প্যাটার্ন বা কিছু জানার আগ্রহ নাই এটা জানার? নিউক্লিয়ার স্যার আসসালামু আলাইকুম স্যার। আমাদের স্যার মিড বা সিটিতে যা ছিল স্যার ওটা কি থাকবে স্যার এক্সামে? কোথায়? স্যার ওই যে স্যার আমাদের মেইন এক্সামে আমাদের মিডের যে সিলেবাসটা ছিল ওগুলো কি থাকবে না, ওই ওটা স্লাইডটা? না, থাকবে না। তোমাদের কিছুটা কমাই দিছি, ওটাও থাকবে না। মানে মিড টার্মে যে আমরা পরীক্ষা নিলাম, এটা থাকবে না। আর সিটি তো জাস্ট জেনারেল ভাবে নিয়েছে, ওইটা থাকবে। মিড টার্মেরটা তোমাদের বাদ দিলাম, এখানে অনেকগুলো টপিকস আছে, এটা বাদ দিয়েছি, বাদ দেবো আর কি, যাক কথা বলবো এগুলো। তাহলে আমরা একটু জাস্ট প্রশ্ন নিয়ে কথা বলি। তোমাদের আগের দিন আমরা ডিসকাস করেছিলাম কে বলে কোশ্চেন প্যাটার্ন 4353 কথা বলছিলাম। এখানে তোমাকে যেটা হবে, যেহেতু একটা কম্পালসারি প্রশ্ন থাকবে, তাই না? কম্পালসারি প্রশ্ন থাকবে, তো সেক্ষেত্রে ওই যে তোমাদের যে মিড টার্ম যেটা হলো, মিড টার্ম সিলেবাস, মিড টার্ম সিলেবাস, এটা বাদ। এটা এখানে যে লেকচার নোটটা যেটা আছে এটা দরকার নাই, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ? জি হ্যালো? স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই মিড টার্মটা সিলেবাসটা বাদ। আর তোমাদের যেটা কম্পালসারি প্রশ্ন হবে, সেটা একটা আইডিয়া দিচ্ছে তোমাদের, কারণ তোমাদের এখানে তো অত ম্যাথ ছিল না, সুতরাং ডেসক্রিপটিভ টাইপের থাকবে, আর দু একটা যদি ম্যাথ থেকে থাকে সেগুলো কিছুটা থাকবে। তোমার ওই যে লেকচার 1 থেকে 6-এর মধ্যে যে লেকচারগুলো আছে প্রথম দিকে, সেখান থেকে একটা কম্পালসারি প্রশ্ন থাকবে, বিশেষ করে 1 থেকে 3। আর কমাই দিলাম তোমাদের, 1 থেকে 3-এর মধ্যে যা পড়িয়েছে ওখান থেকে একটা কম্পালসারি প্রশ্ন থাকবে। অর্থাৎ লেকচার 1 থেকে 3, অর্থাৎ নিউক্লিয়ার মেডিসিনের বিভিন্ন প্রপার্টিস, যেটা আইডিয়াল সোর্স, নিউক্লিয়ার মেডিসিন স্পেশালি, কারণ এটা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট নিউক্লিয়ার মেডিসিনটা যেহেতু অ্যাটমিক এনার্জি কমিশনের আন্ডারে আছে, অনেকের চাকরি বাকরি পাওয়ার সুযোগ থাকবে, সুতরাং এটা ইন্টারেস্টিং, এটার সম্বন্ধে জানতে হবে, সুতরাং এটা থেকে একটা কম্পালসারি প্রশ্ন থাকবে। আর যেখানে কম্পালসারি, একইভাবে এখানে যদি কোনো অঙ্ক থাকে, রিলেটেড অঙ্ক আছে বলে কিছু করাইছি, সেখানে একটা অঙ্ক থাকবে, বাট বি কেয়ারফুল, ওই যে অঙ্কর ইয়েটা মানগুলো চেঞ্জ থাকবে আর কি, এরকম থাকতে পারে রুল নম্বর দিয়ে, যেটা তোমাদের মিড টার্মে পরীক্ষা দিয়েছো বা ফাইনালও এরকম হতে পারে। অর্থাৎ কোনো সার্টেন অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, হয়তো কিছু একটা বাইর করতে হতে পারে, তো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটা একইভাবে তোমরা করছো, এই যে গত পরীক্ষা ভালো ইয়ে করছো সবাই পরীক্ষা, সুতরাং 1 থেকে 3 হতে পারে,
আর 10 থেকে 12 যেটা তোমাকে মিড টার্ম যেটা ছিল লেকচার বাদ যাবে। এটা এল কত ছিল 10 থেকে 12, এটা বাদ যাবে। আর প্লাস আরেকটা তোমাদের হেল্প করার জন্য বাদ দিতে পারি, সেটা হলো তোমাকে ওই যে কি বলে ওই যে তোমাদের একটা লেকচার আমার মনে নাই, এখানে লেখা নাই কততে হয়েছিল। এটা হলো ওই যে সম্ভবত 13-14 SRS স্টেরোস্ট্যাটিক রেডিও সার্জারি পড়েছিলাম মনে হয় না, চেক করে দেখো। মানে স্টেরোস্ট্যাটিক রেডিও সার্জারি, এটা এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিলাম তোমাদেরকে। তার মানে এইটা বাদ, এইটা বাদ, আর বাকিগুলো যে লেকচারগুলো আছে ওখান থেকে 2টা প্রশ্ন পাবা। কি বুঝতে পারছো? আর এটা কম্পালসারি। সেখানে তোমার 3টা বা 4টা প্রশ্ন ABC অথবা ABCD, কারণ তোমাদের তো 36 নম্বরের পরীক্ষা হবে, সুতরাং এইভাবে ভাগ করা হবে যাতে তোমরা ওই সময়ের মধ্যে লিখতে পারো, এমনভাবে করা আছে। যেমন এটা তোমাদের আগে বলছি, যেমন এই যে মিড টার্ম দিলা 4-3-5-এ অনেকে মানে এক্সট্রা বেশি লেখছো, শুধু দরকার না। আগে বলছি, আমি প্রায়ই কথাটা বলি, তোমাদের যে প্রয়োজন তাই না, আগে গত ক্লাসে বলছি যে তুমি অনেকে আবার এটা ভালো, তুমি অনেকে লিনিয়ার অ্যাক্সেলারেট এক্সকিউজ মি লিখতে গিয়ে হয়তো ডায়াগ্রামটা আঁকছো, বেশ ভালোই সুন্দরভাবে আঁকছো, বাট এটা তো অনেক সময় নষ্ট হয়েছে তোমার। মনে করো ফর এক্সাম্পল যে লিনিয়ার অ্যাক্সেলারেটর করতে গিয়ে তোমার ডায়াগ্রাম আঁকছো, তাই না, ওই ডায়াগ্রামের দরকার ছিল না, তার নাম্বার কম, ডায়াগ্রাম আঁকছিল, তাই না, লিনিয়ার অ্যাক্সেলারেটর লিনাকে লেখছো ভালো সুন্দর, অনেকে সুন্দরভাবে সময় আঁকছো, তাই এই যে আবার ওইটা আঁকতে গিয়ে সময় নষ্ট করছো। কিন্তু আমি চাইনি, আমি যদি বলতাম তাহলে যে হাউ ডাজ ইট ওয়ার্ক লিনিয়ার বা এক্সপ্লেইন উইথ নিট ডায়াগ্রাম, অনেক জায়গায় আমরা এখন বলে, এবার প্রশ্নতে এরকম দেখা থাকে যেখানে নিট ডায়াগ্রাম বলা থাকে সেখানে অবশ্যই ডায়াগ্রাম দিবা, আর বাকিগুলোতে ডায়াগ্রাম দরকার নাই আমার টপিকসটাতে বলছি, কারণ তোমাদের সময় বেঁচে যাবে সেখানে। তো এখানে আবার দেখা গেছে যে এটা ডায়াগ্রাম করতে গিয়ে মনে হয়, তো দেখো অনেকে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার, অনেক বেশ কয়েকজনই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে পারা নাই। সিম্পল, এটা স্কেচ করতে বলছিলাম, স্কেচ সিম্পল, কত ক্লাস আলাপ করছি, এই যে ডেপডোজ প্রোফাইল এই কাপটা এটা হবে, কিন্তু ম্যাক্সিমাম আবার যারা করছো ডাবল, এখানে কতগুলো ডোজের বিভিন্ন এনার্জি ভার্সেস দিয়ে দিছ, এটা করলো আমার বিম প্রোফাইল এক হলো না। এই জন্য প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো, 1 মিনিট সময় নষ্ট করে কতটুকু চাই নাম্বারটা দেখবা, কারণ তুমি ম্যাক্সিমাম তোমাকে 30 মিনিটের মধ্যে 36-এর অ্যান্সার করতে হবে। তার মানে তুমি সময় পাচ্ছ এক নাম্বার 1 মিনিটের কম। তোমার যদি এখানে 36 থাকে, তুমি সেখানে পাচ্ছ 30 মিনিট, আবার তুমি এটা পড়তে একটু সময় নিতে পারে 25 মিনিট, আলটিমেটলি তুমি করলাম 25 থেকে 28 মিনিট পাবা তুমি এই 36 নম্বরের অ্যান্সার করতে। এই টাইমটাকে বোঝার চেষ্টা করবা, যে যদি স্কেচ থাকে তাহলে স্কেচ আঁকবা, স্কেচ না থাকলে তোমার দরকার নাই, এক্স্যাক্টলি দরকার নেই। আমার 2টা টপিকসে বলছি আগে, যেখানে যদি বলা থাকে স্কেচ, সেখানে স্কেচ অবশ্যই সুন্দর করে আঁকবা। সেই জন্য বিশেষ করে কি বলে 4-5-3-তে বলছি, ওখানে তোমার স্কেচ থাকবে, অন্তত 2টা স্কেচ থাকবে।
আমার ধারণা, এখন মনে নাই। স্কেচ, এবং এই কেসগুলো যে কমপ্লিকেটেড না, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইঞ্জিনিয়ারিংটা মেনটা এই মেডিকেল ফিজিক্সের বা রেডিয়েশন ফিজিক্সের কেসের চেয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং 453 স্কেচগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার প্র্যাকটিক্যালি বা ভবিষ্যতে ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর নলেজ অ্যাবাউট দ্যাট সিস্টেমগুলোর সম্বন্ধে। তো এই জন্য এই নিউক্লিয়ার এই রেডিয়েশন থেরাপিতে যেহেতু প্রশ্ন তোমাদের কমিয়ে দিয়েছে সিলেবাস, যদি ভালোভাবে পড়াশোনা করো হোপফুলি ইজিলি অ্যান্সার করতে পারবা। বাট চেষ্টা করবা যে কি চায়, এক্সট্রা বেশি ধরার দরকার নাই, তাই না? তাই না? যেমন অনেকে আবার ওই যে কি তোমাদের ওই যে রেডিওথেরাপি বলতে কি বোঝো, সেলগুলো কিভাবে ড্যামেজ করে, সেখানে অনেকে আবার ডিএনএ বা সাইকেলটা সুন্দর করে আঁকছো। হ্যাঁ, সেটাও যারা আঁকছে এটা ভালো, গুড, না আঁকলেও চলতো। এখন তুমি দেখো সময় যদি পাও সেখানে দেখতে পারো যে একটা ডায়াগ্রাম দিলে ভালো হয়। সেক্ষেত্রে সময়ের উপর আগে তুমি অ্যান্সারটা করবা, দেন ইউ ক্যান ড্র বাই স্কেচ বা টিপিক্যাল ডায়াগ্রাম, তাহলে সুবিধা। আর যদি সময় না পাও তুমি অমিট করতে পারো। সেক্ষেত্রে মনে করো মনে হয় যে আমরা এক্সামিনার যা দেখি যে ঠিক আছে ডায়াগ্রাম যে দিছে তাকে 10-এর মধ্যে যদি 10 দেয় আর ডায়াগ্রাম দেয় নাই তাকে আমরা হয়তো 9 দিয়ে দিলাম, 1 নম্বর এদিক সেদিক হবে, কিন্তু টাইমটা তোমার বেঁচে যাবে। তো সেগুলি চেষ্টা করো। আর প্রবলেমগুলো আগে বলছি, নিউক্লিয়ার মেডিসিন খুব একটা বেশি প্রবলেম নাই, যে কটা আছে হয়তো বা 2-3টাতে পুরো প্রশ্ন থাকবে, নাই 2টাতে হয়তো সম্ভবত প্রবলেম আছে, যেগুলো আমি করিয়েছি বা তোমাদের কি বলে ওই যে অ্যাসাইনমেন্টও দেওয়া ছিল কিছু প্রবলেম বা টপিকসে এরকম দেখো। তো তোমাদের সিলেবাস যেহেতু মোটামুটি বলে দিলাম যে তোমার 1 থেকে 3টার মধ্যে লেকচার কম্পালসারি, যারা নতুন জয়েন করছো কম্পালসারি থাকবে টেন্টেটিভ। আর বাকিতে আর কয়টা আবার বাদ দিয়ে দিলাম, ওই যে 10 থেকে 12 আর ওই যে 13-14 বাকি একটা লেকচার আসলে বললাম এসআরএস, একটা দেখ টপিকস পড়িয়েছিলাম এসআরএস, সেটাও বাদ দিতে পারো। আর বাকি বাকি লেকচারগুলো ইম্পর্টেন্ট, ওখান থেকে সব মিলিয়ে তোমার ব্র্যাকেথেরাপি থেকে প্রশ্ন শর্ট, এই যে রেডিও নিউক্লিয়ার জেনারেটর, ব্র্যাকেথেরাপি, তারপরে তোমার এই যে নন ইমেজিং ডিভাইস যেটা লাস্টে পড়িয়েছি কি কি, যেমন ডোজ ক্যালিব্রেটর, তারপরে ওই যে থাইরয়েড আপটেক, তাই না? কারণ তোমাদের তো নাম্বার টাইম কম, সুতরাং যেটা যদি বলা থাকে সংক্ষিপ্ত আকারে মানে লেখার চেষ্টা করবা। যদি লিখতে গিয়ে চলে আসতেছে, হ্যাঁ, মেইন পয়েন্টগুলো যদি লেখো তো এনাফ নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট আমার ধারণা। তো যাক, কি কোনো তোমাদের প্রশ্ন আছে? তোমাদের কি, হ্যালো স্যার কোয়েশ্চেন নাই স্যার। অন্য তুমি আর নাই, অন্যরা কেউ নাই, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এভাবে আইডিয়া দিয়েছি। আর এই যে নাফিস পাওয়াতে বোধহয় রেকর্ডিং করছে, আমিও রেকর্ডিং করছি, এটা হয়তো পাঠিয়ে দেবো যারা জয়েন করো নাই, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার ভাইভার জন্য আমাদের কি আলাদা কোনো স্লাইড পড়তে হবে নাকি বাদ ছাড়া যে স্লাইডগুলো আছে সবগুলো থেকেই ভাইভা আসবে? আগেও বলেছি যে গত ক্লাসে মোরলেস ভাইভা তো ইন জেনারেল যে টপিকসগুলো পড়া হয় ওখান থেকেই হবে। হ্যাঁ, তবে সাধারণত তোমাদের যেহেতু অনলাইনে পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাগুলো মানে প্রশ্ন যেটা থাকবে মোরলেস ওখান থেকেই ভাইভাগুলো হবে। কারণ তুমি আমার জানতে চাবো, বোঝার চেষ্টা করব যে তুমি প্রশ্নটা ঠিক মতো লিখছো কিনা, বা দেখে লেখছো, বা
কোনো কপি করছো বা অন্য কোনো মেকানিজম হতে পারে, মানে এটাই বোঝার জন্য ভাইপাটা রাখার উদ্দেশ্যটা রাখছে না। 4টি প্রশ্ন হতো তোমাদের, সময় দেওয়া ছিল, এটা এক একজনের এক এক অপিনিয়ন আসছে, শুধু ভাইপাটাই কারণে আসছে। সুতরাং তোমার আমার অন্যটা বলতে পারবো না, আমারটা যেটা বলছে, যেটা তোমার যেভাবে বললাম যে বাদ যেগুলো আছে সেগুলো বাদ। আর বেসিক্যালি তো তুমি যে অলরেডি মিড টার্মের জন্য পড়াশোনা করছো, কিছু না কিছু তো হোয়াট ইজ রেডিয়েশন থেরাপি এখন যে না পড়লেও তুমি এগুলো অ্যান্সার করতে পারবা আমার ধারণা। এরকম কমপ্লিকেটেড তো প্রশ্ন করা হবে না ভাইবাতে, সিম্পল ওয়েতে করা হবে। তবে যেগুলো স্লাইড পড়বা সেই আলোকেই তোমরা যেহেতু পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, সেই জন্য তো বললাম ওই দিনই পরীক্ষা হয়ে যাবে, যাতে তোমার নতুন করে আবার পড়তে না হয়। সুতরাং যেগুলো বাদ দিয়েছি সেটা বাদ দিলে কোনো আপত্তি নেই। আমাদের তো মোটামুটি আইডিয়া আছে যে কি ধরনের প্রশ্ন হয়েছে বা প্রশ্ন জেনে যাব, হয়তো প্রশ্নটা আমাদের কাছে হাতে থাকবে, সেই প্রশ্নের আলোকে যে তুমি ঠিক মতো লিখলা কিনা, তাই না? যেহেতু খাতা পাবো না আমরা, কিন্তু পরে কথা হয়েছিল যে খাতার পরে যে কোনো ছেলে নকল করছে কিনা বা কপি করছে কিনা বা কিছু বুঝছে কিনা, যাতে প্রশ্ন খাতা দেখে প্রশ্ন করলে বোঝা যাবে তার ডেপথ নলেজটা কি। আমরা তো খাতা দেখবো না, অত ডেপথে যাব না, জাস্ট ওই প্রশ্নের আলোকে কিছুটা প্রশ্ন করা হবে। কারণ তুমি প্রশ্ন যেগুলো অ্যান্সার করবা সেই আলোকে, যেমন 3টা প্রশ্ন দেওয়া আছে, হয়তো কম্পালসারি প্রশ্ন রিলেটেড বেশি হয়তো প্রশ্ন থাকবে বেশি আমার ধারণা। আমার ক্ষেত্রে যে টপিকসগুলো আমি তোমাদের পড়িয়েছি সেভাবে হয়তো ওই রিলেটেডই প্রশ্ন পাবো বেশি কম্পালসারি, কারণ কম্পালসারি সবাইকে অ্যান্সার করতে হবে। কারণ তুমি যদি কম্পালসারি অ্যান্সার না করো নাম্বারটা কমে যাবে। যেমন এবার তোমার যে 4, 3, 5-এ অনেকেই 5 নম্বর অ্যান্সারটা করে নাই, কয়েকজন দেখলাম খাতা যে পর্যন্ত দেখেছি, পুরো নাম্বার এখনো পুরাটা করা হয় নাই, কিন্তু আমি সবগুলো খাতাই অনলাইনে মানে স্ক্যান করেছি আর কি। তাতে দেখছি যেমন 5 নম্বরটা এটা সিম্পল একটা কার্ড ড্র করা, হয়তো পরে নাই বা খেয়াল করে নাই, এঁকে গেছে ডেপডজের কার্ডটা। তাই জন্য অ্যান্সার করার চেষ্টা করবা, কম বেশি অ্যান্সার যাই করো অ্যাটলিস্ট কম, তখন টিচারদের একটা ইয়া থাকে যে কিছু লেখলে কিছুটা নাম্বার পাবা, তাই না? আবার ভুল লেখলে না, কিছুটা কাছাকাছি লিখলে, ইনকমপ্লিট হলো, স্টার্ট করছো 2 লাইন লিখছো, সেখানে হয়তো 1-2 এক্সট্রা 1 নম্বরের জন্য হয়তো তোমার একটা গ্রেড মিস করতে পারো, সেখানে একটা নাম্বার অ্যাড হয়ে থাকতে পারে। কি কি বুঝতে পারছো? সুতরাং তোমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা, আমি যে স্লাইডগুলো বাদ দিয়েছি সেগুলো বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ ওখানে তো অনেক প্রশ্ন, তোমার প্রথম চ্যাপ্টারে যে 1 থেকে 6 যে পড়িয়েছি সেখানে করলাম নিউক্লিয়ার মেডিসিনের পুরাপুরি অনেক প্রশ্ন, গামা ক্যামেরা, স্প্যাট কি, ফাংশন কি, পসিবল রেডিও নিউক্লাইডের যেটা নাম বলতে পারে, তাই না? যে কি কি নিউক্লাইড স্প্যাটে ইউজ করা হয়, কি কি স্প্যাক্টে ইউজ করা হয়, তার হাফ লাইফ কত, তাই না? এনার্জি কিরকম এমিট করে, তাই না? বেশি তো পড়ানো হয় না, ওগুলো একটু আইডিয়া রাখতে হবে তোমাদের, তাই না? প্রথম চ্যাপ্টারটাই নিউক্লিয়ার মেডিসিন ইম্পর্টেন্ট। তারপর ব্রাকিথেরাপি মানেটা কি, কি ধরনের ব্রাকিথেরাপি ইউজ করা হয়, মানে ব্রাকিথেরাপি কি ধরনের ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করা হয়, তাই না? এরকম হতে পারে, তাই না? তারপর তোমরা তো যে কি সেশনাল করছো ডোজ ক্যালিব্রেটর নিয়ে, ডোজ ক্যালিব্রেটর এটা কমনলি ইউজ করা হয় সবগুলো নিউক্লিয়ার মেডিসিনগুলোতে, তার কোয়ালিটি কন্ট্রোল টেস্ট রেগুলারলি টেস্ট করতে হয়, তাই না? মেশিন ব্যবহার করার আগে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, বা যারা কাজ করে তারা এটা ইন্টারেস্টেড। আর কোনো কোয়ারিজ আছে? আমার এখান থেকে প্রবলেম দেখা দিচ্ছে। কয়জন তোমরা আসছো, কয়জন? স্যার 16 জন। হ্যাঁ 16 জন স্যার। 16। আমার এখানে এটা একটু বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না কতজন আসছে। সবাই রেস্ট নিচ্ছে। হ্যাঁ 15 জন, 15 জন। আমার 16 জন তো আমি সহ, তাই না? না স্যার, একটু আগে 17 ছিল, তাই 17 বলছি। ও আচ্ছা, না আমার এখন দেখতে পাচ্ছি আমি
মাঝে মাঝে যে বারটা হয়ে যায় আর কি। এই যে হ্যাঁ, এখন 17 আবার আসছে, একজন জয়েন করছে কেউ হয়তো। হুম। কে আকিব সাবা, ফারিন খান, ফারজানা হাসান, ফারজানা বিনতে, মারিয়া, তারপরে মিনহাজুল মোস্তফা, মেহেদি হাসান। মিনহাজুল মোস্তফা আছো নাকি? মিনহাজুল মোস্তফা আছো? জি স্যার আছি। পড়াশোনা করো না? হ্যাঁ স্যার করি তো। আচ্ছা, করো। মোহাম্মদ নাফিস কবির, তারপরে কি নাইম, নাইম আছো নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাস্তা করছো তুমি? না স্যার এখনো করি নাই। এখনো করো নাই। আজকে কয়টা ঘুমাইছো রাত্রে? স্যার 10টায়। 10টায়। আজকে তাড়াতাড়ি ঘুমাইছো। রাজিয়া নুসরাত, তাড়াতাড়ি ঘুমাইছি। সাদা তানিক, সাদিয়া খান আছে, সরণি, সুস্মিতা, ও তো রেগুলার, খুব সুন্দর, সবার আগে আসে। আর তো অনেকে, আর কেউ তো নাই, ম্যাক্সিমাম অ্যাবসেন্ট, যেহেতু তোমাদের আজকের দরকার না। যাক, হোয়াট এভার, আমরা সামারি করছি। এর যারা নতুন জয়েন করছো, কোয়ারি থাকলে আমি রেকর্ড করছি, এটা পাঠিয়ে দিব। গতকাল রেকর্ডটা পাঠিয়ে দিয়েছি। তো এভাবে প্রস্তুতি নাও। হোপফুলি এটা নিউক্লিয়ার মেডিসিন অনেকটা ডেসক্রিপটিভ, আর ডায়াগ্রাম স্কেচ থাকলে সিম্পল ওয়ে ডায়াগ্রাম স্কেচটা করো। যেমন এবার অনেকে আঁকছো, লিনিয়ার আঁকছো, এটা সুন্দর হয়েছে। এভাবে ক্লিয়ার স্পষ্ট থাকবা। আর একটা জিনিস অবজারভেশন হলো যে তোমরা যখন স্ক্যান করো, তাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো আসছে স্ক্যান, কিছু কিছু ক্ষেত্রে স্ক্যানটা ভালো আসে না, ওই যে তোমার ভেঙে যায় বা কোনো পিক্সেলের কারণে। এটা করলাম হয়তো মিড টার্মে ভালো, টিচারদের পড়তে গিয়ে একটু কষ্ট হয়। তাই তোমরা যারা আসো একটু কেয়ারফুলি থাকো ফাইনাল পরীক্ষার সময়, যাতে এই, কারণ এটা খাতাগুলো তো পরে কন্ট্রোল অফিসে জমা হয়ে থাকবে। তোমাদের খাতাগুলো এবার ফাইনালের খাতাগুলো জাস্ট নর্মাল যে পরীক্ষা হয় সেভাবেই খাতাগুলো আমাদের যারা এক্সামিনার ওরা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আমাদের কাছে ডিস্ট্রিবিউশন করবে, মানে টিচারের কাছে। তাই অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের 85 বা 95% ক্ষেত্রেই খুব ক্লিন স্ক্যান হয়, খাতাগুলি ভালো আসে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে বেশি কালো হয়ে যায়, আর কিছুটা কেসে ওই যে ভেঙে যায় লেখাগুলো, মানে এক্সপান্ড হয়ে যায়, তাই না? তুমি দেখবা যদি একটা পিডিএফ ফাইলকে যদি এক্সপান্ড করো, একটু অস্পষ্ট হয়ে যায়, তাই না? তখন সেক্ষেত্রে লেখাগুলো বা ভ্যালুগুলো, নিউমেরিক্যাল ভ্যালু 7 লেখছো না 6 লেখছো বোঝা যায় না। হ্যাঁ, তখন আমরা বুঝে নেই যে এটা এরকম হবে। তো এটা ফাইনাল পরীক্ষার জন্য এই প্রস্তুতিটা নিও। ওই স্ক্যানার যারা আছে, তোমরা স্ক্যানার ইউজ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো স্ক্যানারটা চেক করে দেখো, বাসায় প্র্যাকটিস করে দেখো। আর 1 নম্বর আর কথা হলো যে তোমরা তোমাদের তো মানে শিট, খাতার ইনস্ট্রাকশন, কাগজ কিভাবে দেওয়া থাকবে সেটা চেষ্টা করো। আর একটা দেখা যায় তোমরা যেহেতু স্ক্যান করবা, একটা ফোল্ডারে তোমরা সুন্দরভাবে পাঠাচ্ছ বা ঠিকই আছে, কিন্তু অপর পৃষ্ঠার লেখাটা উঠে যায়। তো সেজন্য তোমরা কি এই পৃষ্ঠার 2 পাশেই লেখো, না লিখে জানি না ফাইনালে কি ইনস্ট্রাকশন হবে, তো সিঙ্গেল পেজে লিখতে পারো, যাতে যখন তুমি কপি করবা তখন তাহলে ওই পৃষ্ঠার লেখাটা উঠবে না। সবার ক্ষেত্রে না, 2-3 জনের ক্ষেত্রে দেখেছি এরকম আসছে। তো ওই অপর পৃষ্ঠার লেখাটা ওঠার কারণে এই পৃষ্ঠার লেখাটা একটু অস্পষ্ট হয়ে যায়। তা আমরা মিড টার্মে হয়তো নাম্বার দিয়ে দিচ্ছি বা অতটা কড়াকড়ি করো না, কিন্তু ফাইনালি গিয়ে দেখবো টিচারদের এটা পড়তে অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ট্রাই করো স্ক্যানার যেটা ইউজ করছো বা এই ধরনের স্ক্যানার যেটা ভালো হয়, বাসায় বসে চেষ্টা করে দেখো, সেই ক্ষেত্রে সেটা ইউজ করার চেষ্টা করো, তাই না? এটা একটা আমার অবজারভেশন, অন্য ক্লাস ক্ষেত্রে আমি জানি না। আর ফাইনালে তোমাদের যে ইমেল থাকবে অফিসিয়াল ইমেলে পাঠাতে হবে, পার্সোনাল ইমেলে পাঠানোর
সুযোগ নেই, এটা হয়তো বলে দেবে। তো সেক্ষেত্রে নাম্বার সেভাবে ওখানে বলে থাকবে, দেওয়া থাকবে, কোন ইমেলে পাঠাইতে হবে। তা আমার শিটগুলো যেভাবে বলেছি, মানে ফাইল নামটা বলা থাকবে, তবে রোল নাম্বার দিয়া পুরাপুরি রোল নাম্বারও লিখতে পারো, অথবা এবার যেগুলো করছো এই সিস্টেমে বেস্ট। হ্যাঁ, তাহলে বোঝা যায় কি, আমি যখন ফাইলগুলি ডাউনলোড করি, তাহলে সিরিয়ালি সব 1 2 3 4, যেহেতু বাম দিকে নিউমেরিক্যাল নাম্বার, তাহলে সিস্টেমেটিক্যালি বোঝা যাচ্ছে মাঝখানে গ্যাপ কোনটা। ক্লিয়ার? আর না হলে আবার তুমি অনেকে আবার নাম লেখা রোল নম্বর লিখছো, তাহলে আবার নামটাকে আমাকে বাদ দিয়ে আবার রোল নম্বরটা আনতে হয়। শুধু ওই যে ডিজিট দুইটা দিয়ে যদি করে দাও, তাহলে সুবিধা হয় যে টিচারের একদম স্ক্যান করতে সহজ হয়। আমি যখন ডাউনলোড করি, একটা ফোল্ডারে নিয়ে যাই, রিফ্রেশ দিলে 1 2 3 4 5 6 7 করে 40 পর্যন্ত চলে যায়, মাঝখানে গ্যাপ কোনটা বোঝা যাচ্ছে। আর নাহলে নাম আবার এনএসি অনেকে আগের বার যে লেখছো, তাতে দেখা যায় এলোমেলো, এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে এখানে তোমার প্রায় কিছু সময় নষ্ট হয় টিচারদের। যেটা আমি বলেছি, আমার বিশেষ করে আমার যে সেকশনটা আছে, সবার গেলে এটা করলে সুবিধা। তারপর আমার সেকশনে যেটা আছে বলা আছে, সেভাবে তোমরা পরীক্ষার সময় বলে দেওয়া হবে, ওই লাস্ট 2 ডিজিট দিয়ে করলে সুবিধা হলো কি, স্ক্যান করা যায় যে কয়জন স্টুডেন্ট আসছে, খাতাগুলো সুন্দরভাবে দেখা সম্ভব হয়। এটা করো, তাহলে তোমরা আমার যে 453 বা 435 যেটা করছো, এটা আর বেশি চেঞ্জ করতে হয় না, আমাকে কষ্ট করতে। একজন বা দুজন বোধহয় নাম দিয়ে, পুরো নাম দিয়ে করছো, ভিতরে খাতার নাম্বার দেখে আমাকে আবার চেঞ্জ করতে হয়েছে। এখন যদি মনে করো সবাই যদি ওইরকম ভাবে করো, তাহলে ডিফিকাল্ট, প্রত্যেকটা ফাইল ওপেন করে আবার ওটার নামটা বসাইতে হবে। আর যদি আমরা যেভাবে সিস্টেমে পাঠাইছো, এই সিস্টেম পাঠালে আমাকে প্রতিটা রেকটিফাই করতে হবে না। এই জন্য আমার এই যে তোমাদের 2বার পরীক্ষাতে খুব সুন্দর হয়েছে। এই যে সিটির তুলনায়, সিটিতে তোমরা তো অ্যাবনর্মাল সবগুলো খাতাকে আমাকে আবার রোল নম্বর ওয়াইজ জানতে হয়েছে। এই জন্য অনেকে আবার পাঠাইছো, তার রোল নম্বর নাই, খাতার নাম্বার নাম নাই, তাকে আবার রিপিট পাঠাইতে বলেছিলাম। ক্লিয়ার? তো এইভাবে তাহলে করো। তাহলে 18 17 জন তোমরা আসছো, এটা একটা পাঠিয়ে দেওয়া হবে। তাহলে না হলে তাহলে আমরা এখানে শেষ করি। বলো, যদি প্রশ্ন না থাকে, কোয়ারিজ থাকে, তো আমরা শেষ করবো। কি শেষ করব? মারিয়া আছো নাকি? মারিয়া না নাই? হ্যালো, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, সাদিয়া খান আছো নাকি? হ্যাঁ, রাজিয়া আছো? হ্যাঁ, কেউ নাই? শব্দ সাউন্ড অফ করে। স্যার শেষ করেন। হ্যাঁ, স্যার শেষ করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ, রোল আর আজকে এটা তো কাউন্ট হবে না, যে কজন 18 17 জন আসতো মোটামুটি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।